করতো না। যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো তাহলে আওয়ামী লীগ সারা দেশে 10টা আসন পাইতো কিনা আমার সন্দেহ আছে। এটা রিয়েলিটি। কিন্তু যতই দিন গেছে, ডক্টর ইউনূসের যে কুশাসন, ডক্টর ইউনূস শাসন দেশ চালাতে পারে নাই। যতই দিন গেছে ইউনূসের এক একটা আকাম কুকামের কারণে, অযোগ্যতার কারণে মানুষ এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে। এই নির্বাচনে এই দেশের প্রধান দুইটা, যত কিছু বলেন ভাই, দেশের রাজনৈতিক দল হলো দুইটা এখনো, আওয়ামী লীগ আর বিএনপি, প্রধান দুইটা রাজনৈতিক দল। আর দ্বিতীয় স্তরের রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। এটা সেই 90 সাল থেকে এই বাস্তবতা আমরা দেখছি। তো সেই বাস্তবতার মাথার দুইটা রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল নাই। তো এই যে নাই দল, নাই দলের মাথার লোকগুলি খারাপ, খারাপ, চোর, ডাকাত সব আছে, সবগুলিকে আপনি জেলে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি দলটাকে ইলেকশনই করতে দিচ্ছেন না। না দিচ্ছেন কেন? এক ধরনের ভীতি কাজ করছে সবার মধ্যে যে যদি কিছু হয়ে যায়। দেখেন, আমি একটা কথা আপনাকে বলি সরাসরি, দেখেন আপনি, গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যদি অগাস্টের 3 মাস পরে একটা ইলেকশন হইতো, আওয়ামী লীগের পক্ষে কয়টা আসন পাওয়া সম্ভব হইতো আমি জানি না। আমার মনে হয় না সারা দেশে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা তখন ছিল। আওয়ামী লীগের লোক যদি আওয়ামী লীগকে অপছন্দ করতো, দেখেন আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু আওয়ামী লীগের প্রতি কিন্তু মানুষের যে খুব একটা ভালো, আওয়ামী লীগের লোকজন খুব ভালোবাসতো তা কিন্তু না। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে একটা খবর আমি পড়লাম, যশোরের একটা থানায়, সারসানা কোন একটা থানায় দেখলাম যে আপনার 15 বছরে এই সময়ে, আওয়ামী লীগের এই সময়ে 167 জন নিহত হয়েছে। 167 জন নিহত হয়েছে এবং তার মধ্যে অধিকাংশই রাজনৈতিক নেতৃবৃন্দ। ইন্টারেস্টিং হলো 167-র মধ্যে 77 জন হলো আওয়ামী লীগের নেতা কর্মী। মানে তারা আওয়ামী লীগের লোকজনের হাতে আওয়ামী লীগের লোকজন মারা গেছে। বিএনপি ছিল মাত্র 35 জন। আজকে বললাম, আজকের পত্রিকা, একটা পত্রিকাতে। তো তার মানে কি, আওয়ামী লীগের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার শাসনের উপর বিরক্ত এবং অত্যাচারিত ছিল। তারাও কিন্তু সরকার, আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতো না। অনেককে বলতে শোনা গেছে যে চুরি করুক, যাই করুক, তাও তো তারা কিছু কাজ করছে, তাদের কোনো কাজও করতে পারছে না। আওয়ামী লীগ অনেক চুরি করছে, 5 টাকার কাজ 30 টাকা দিয়ে করছে, 25 টাকা চুরি করছে। মানুষ, আমি বলতে শুনছি, মানুষ বলছে যে কাজটা তো রয়ে গেছে, এই যে আপনার মেট্রো রেল চুরি করছে, এই টাকা দিয়ে 3টা মেট্রো রেল বানানো যেতে হতো, বা চুরি করছে, কিন্তু রেলটা তো রয়ে গেছে রে ভাই। তো এইভাবে কিন্তু মানুষ, এগুলো খুব কুযুক্তি, ভালো যুক্তি না, কিন্তু মানুষটা কিন্তু উচ্চারণ করছে এখন যে এরা কি করতেছে। এই যে মব বলতেছে, আগে মব ছিল, আগে এই ছিল, গুম ছিল, গুম হয়েছে, কোনো সন্দেহ নাই, অনেক গুম হয়েছে, ভয়ঙ্কর মানে অমানবিক কর্মকাণ্ড হয়েছে, অন্যায় হয়েছে। আপনি যদি তার বিপরীতে মবটা থামাইতে পারতেন তাহলে কিন্তু মানুষ কম্পেয়ার করতো যে না, ঠিক আছে, আমরা খুব শান্তিতে আছি। আপনি তো মব দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। তাহলে পার্থক্যটা কি হলো? আমি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের কম্পেয়ার করছি না, কিন্তু আওয়ামী লীগের চেয়ে সরকার অনেক ভালো, আমার বিবেচনা অনেক ভালো। আমি অনেক কথা আগে, আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের সমালোচনা করতাম, কিন্তু শেখ হাসিনার সমালোচনা সরাসরি করতে পারতাম না, ঝামেলা হইতো। এখন কিন্তু আমি সমালোচনা করি, যেটা ভালো না লাগে। সেই বিচারে কিন্তু আমি সরকারকে আওয়ামী লীগের চেয়ে খারাপ বলছি না, কিন্তু সমালোচনা ন্যায় কতটা, আমার কানে তোলে কতটা সরকার, কানে তোলে কতটুকু, সে অনুযায়ী তারা কাজ করে, কাজ তো করছে না। দেখেন, আমি আপনাকে, আমি নিজের সাংবাদিক, আমি প্রেস ক্লাবের উদাহরণ দিয়ে বলি। প্রেস ক্লাবের ইতিহাসে কখনো নির্বাচন বন্ধ হয় নাই। এই সরকার আসার পর যারা প্রেস ক্লাব দখল করছে তারা 1 বছর নির্বাচন করে নাই, জাস্ট নির্বাচন করে নাই। এই নির্বাচন তারা 1 বছর একটা এজিএম করে বাড়াই দিচ্ছে। প্রতিদিন প্রেস ক্লাব থেকে, আজকেও দেখলাম না, কালকে দেখলাম যে 18 জন নাকি 17 জনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করে দিচ্ছে। বহিষ্কার মানে তাদের সবসময় স্থগিত করছে। তো এরকম তো আগে দেখি না রে ভাই। আমি তো প্রেস ক্লাবের মেম্বার আজকে 30 বছর ধরে, আমি তো এরকম দেখি নাই। তো মানে এইগুলি কেন হচ্ছে? এই সরকার এমন হচ্ছে, প্রশ্রয় পাচ্ছে বলে হচ্ছে। কাজে এগুলি ভালো কিছুটা। আগের আমলে সাংবাদিকদের মধ্যে একটা বড় গ্রুপ ছিল যারা হাসিনা সরকারের তেল মারতো, এখন মারে না, এখনো মারে। এই যে পান্না গ্রেপ্তার হলো, একটা সাংবাদিক সংগঠনকে দেখছেন এটা কোনো প্রতিবাদ করতে? আমি তো দেখলাম না ভাই।
অন্যদের সাংবাদিক দেখলাম না তো, কেন দেখলাম না? হয়তো তারাও মবের ভয় করে, আমার ধারণা যেটা, হয়তো তারাও মবের ভয় করে। জি, মনজুর আলম পান্না বলছিলেন যে আমার হাত করা, আপনারা সাংবাদিকরা কার পক্ষে লিখবে, আসলে সাংবাদিকরা কার পক্ষে সেটাই একটা বড় বিবেচনা। আমি অবশ্য খুব কাউকে কিছু বলতে দেখছি না। আর একটা প্রসঙ্গে একটু আসি, এই নুরুল হক নূরের ঘটনার পরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন, বিএনপি এনসিপি, মানে এই তিনটি দলের সাথে বৈঠক, প্রধান তিনটি দল হিসেবে যাদেরকে সরকার আখ্যায়িত করে, বিএনপি, এনসিপি এবং জামায়াত। তারপরে একটা নোট দেখতে পেলাম, আমি একটা সূত্র থেকে জানতে পারলাম, আপনি জেনেছেন কিনা এই বিষয়ে সেটিও একটা প্রশ্ন, এবং তারপরে সেই যদি জানেন, সেই একটা স্পেশাল রিমার্ক, এই মিটিং এ একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এটা ইংরেজিতে আছে, আমি বাংলায় করে বলছি। মানে এরকম কিছু কি আসলে হয়েছে? আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন, মানে ডক্টর ইউনূস নাকি জেনারেল ওয়াকার? এটা আসলে নোট আছে কিনা আমি জানি না, আমি কোনো মিডিয়াতে মানে দেখিও নাই। যদি বিচ্ছিন্নভাবে কেউ বলে থাকে তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে, আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি। সেই পথে আমি যাবো না। মানে তবে এই বিষয়টা আপনার, আপনিও জানেন না, মানে আমিও জানি না যেটা ঠিক কিনা। এখন তো অনেক খবর আসে, একটা সোর্স থেকে আমি দেখছিলাম যে বেশ কিছু, যে কে কি ইনফরমেশন কি হয়েছে, এখানে কারা কারা পার্টিসিপেট করলো, অ্যাডভাইজাররা কারা ছিলেন, চিফ অ্যাডভাইজার কি কি মেসেজ দিলেন, সেখানে আসলে এই বিষয়গুলো, কোন দল কি কি বললো, এই বিষয়গুলো নিয়ে কি নোটের মতো করে আছে। আমি আপনাকে পাঠিয়েও দিব যদি আপনি দেখতে চান পরবর্তীতে। আপনাকে এখানে আর্মি চিফের ব্যাপার না, একটা অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনূসই করতে পারবেন না। এটা অন্য কারোর উপর দায় চাপানোর দরকার নেই, অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই। এটা ডক্টর ইউনূস হিমসেলফ পারবেন না। এই কারণে উনি হয়তো করবেন নির্বাচন, উনি বলছেন আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবো জাতিকে, পারবেন না উনি পারবেন না এই কারণে যে উনি নিজেই তো পক্ষপাত দুষ্ট ব্যক্তি। যে লোকের আমরা যে নিরপেক্ষ নির্বাচন কখন আশা করি, আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে ওনার কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত নাই, উনি নিজের কোনো দলের সঙ্গে নাই, ওনার নিজের কোনো দল নাই এবং উনার কোনো স্বার্থ নাই। এখানে তো ওনার নিজের দল একটা আছে, এনসিপি যে ডক্টর ইউনূসের দল, এটা বাংলাদেশের সবাই জানে এবং উনি ওরা জানাই দিচ্ছেন একদম ডকুমেন্টেড। এটা একটা পডকাস্টে, বিদেশি একটা ইংল্যান্ডের একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা, তো ফিনান্সিয়াল টাইমসকে উনি বলেছেন যে এটা উনি ওনাদেরকে বলছেন তোমরা একটা দল করো, বলেন নাই? বলছেন তো। যেখানে উনার দল আছে ইলেকশনে, সেখানে উনি যদি প্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই। এখনই তো আপনি আমাকে বলেন, এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান তিনটা দলের মধ্যে এনসিপি, কোন বিবেচনায় এনসিপি কি ইসলামী আন্দোলনের চেয়ে বেশি ভোট পাবে? চ্যালেঞ্জ। এনসিপি কি জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পাবে কিনা দেখেন, পাবেই না। আপনারা জাতীয় পার্টিকে কোনো মিটিয়ে ডাকেন না, অথচ জাতীয় পার্টিকে আপনার নিষিদ্ধও করেন নাই। কিসের নিরপেক্ষ আপনি বলেন? আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন? এই গভর্নমেন্ট করছে? করে নাই তো। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, বাদ দিলাম। জাতীয় পার্টি তো নিষিদ্ধ করেন নাই, না করে তাকে আপনি কোনো মিটিংয়ে ডাকেন না। এই যে আপনার ঐক্যমত্য কমিশন হচ্ছে, 35টা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে, যে 35টা নাম আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সেখানে জাতীয় পার্টিকে আপনি কখনোই ডাকেন না। কেউ ডাকেন না, বলেন কেউ ডাকেন না। আপনি একটা কারণ দেখাবেন, ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে, ওই কারণটাকে সার্বজনীন কারণ, ওই কারণটাকে দেশের সমস্ত পাবলিক পছন্দ করে, স্বীকার করে, কয় না তো। তাহলে আপনি আওয়ামী লীগের ব্যাপার করতে পারেন, ওদের রাজনৈতিক নিষিদ্ধ করছি, তো জাতীয় পার্টিকে আপনি ডাকেন না কেন? কোন লজিক নাই, বলতে পারবে না। ওনাদের মনে হচ্ছে, ওনার বাচ্চারা বলছে যে এটা স্বৈরাচারের দোষ, ডাকা যাবে না, ডাকেন নাই। জি, মানে এই জবাব দিতে পারি, ব্যাখ্যাগুলো আসলে পাওয়ার কোনো সুযোগ নাই। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক হলো, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য এবং মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায়। যেমন যখন বিএনপি ছিল, এই ঘটনা ঘটলো কবে? 2004 সালে। তারপরে তারও 2 বছর বিএনপি ছিল। বিএনপি 2 বছরে কি করেছে? এবং বিএনপি 2 বছরে জজ মিয়াকে ক্রিয়েট করেছে, এবং এই জজ মিয়াকে তখন তো বিএনপি তখন যা দেখতাম আমরা, জজ মিয়াই সত্য, উনি সবাইকে মেরেছেন। তারপরে আওয়ামী লীগ আমার আসলো,
আর তারপরে প্রথম আসলো তত্ত্বাবধায়ক আমল, ওনারা আবার এটা নতুন করে তদন্ত করলেন। আওয়ামী লীগ আমল আসলো, আওয়ামী লীগ আবার করলেন, তখন আবার জজ মিয়া ইনোসেন্ট হয়ে গেল। তাহলে যে নাকি সবগুলো অপরাধের মূল, সেই ইনোসেন্ট হয়ে গেল কিন্তু। এবং ইনোসেন্ট হওয়ার পর তারা আবার নতুন করে এখানে আনলো, এখানে মুফতি হান্নানকে আবার নিয়ে আসলো আইনে, তার সঙ্গে তার বক্তব্য নিল, অমুক নিল, তমুক নিল, অনেক কিছু। মানে আনফর্চুনেটলি বলে ফর্চুনেটলি বলে, এখানে দুইটা মামলা কিন্তু, একটা হলো অস্ত্র মামলা আর একটা হলো আপনার হত্যা মামলা। আমি দুইটা মামলার টোটাল রায়টা আমি পড়েছি, দুইটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কৌতূহল থেকে পড়েছি। কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে পলিটিক্যালি বায়াস মনে হয়েছে রায়টা। সবাই যে নির্দোষ যদি হয়, তাহলে আমি তো এর আগেও প্রশ্ন করছিলাম যে তাহলে আইবুর রহমানের মৃত্যু কিভাবে হলো? তার কি ডায়রিয়াতে মৃত্যু হয়েছে? তো ডায়রিয়াতে মৃত্যু হয় নাই ভাই, সেটা তো গ্রেনেডের আঘাতে মারা গেছেন। তাই গ্রেনেডটা তো কেউ না কেউ ছুঁড়েছিল। হাইকোর্ট কিন্তু বলেছিল যে এই মামলা যেহেতু হত্যা মামলাগুলি একদম একদম মানে সম্পূর্ণ তথ্য প্রমাণ না হলে, একদম নিশ্চিন্ত না হলে পরে তাকে রায় দেওয়া যায় না। হত্যা মামলা এটা অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করা যায় না, সামান্য একটু সন্দেহ হলেই তো সে একটা ছাড় পেয়ে যাবে। তো সেভাবে সবাইকে ছাড় দিলেন, আমার কোনো আপত্তি না, হতে পারে আপনাদের কাছে মনে হয়েছে এই তদন্ত ঠিক না। কিন্তু প্রশ্ন হলো, তদন্ত একটা হওয়া দরকার, জেনুইন তদন্ত। ঘটনা তো ঘটেছে, কেউ না কেউ তো গ্রেনেড মেরেছে। গ্রেনেড কোথেকে আসলো? গ্রেনেড কি মানুষের ঘরে ঘরে পাওয়া যায়, বানায় মানুষ? এটা কি কুটির শিল্প? তা তো না। মানুষকে গ্রেনেড পকেটে নিয়ে এনে ঘুরে, তাও তো ঘুরে না। তাহলে গ্রেনেডটা কোথেকে আসলো, কিভাবে আসলো, এগুলো তো জানা দরকার। তাহলে আপনাকে একটা যথাযথ তদন্ত করতে হবে। ঠিক আছে, ওই সময় অনেক লোক মারা গেছে, তারপরে তো তদন্ত করা যায়। হাইকোর্ট কিন্তু বলেছিল, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল একটা যথাযথ তদন্ত করার জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো, সুপ্রিম কোর্ট মানে আপিল বিভাগ এই যে অবজারভেশনটুকু, যে যথাযথ তদন্ত করার যে আদেশ মানে নির্দেশনা, এইটুকে বাদ দিয়ে দিছে। এইটুকে বাদ দিয়ে বাকি সব রাখছে। তাহলে কি দাঁড়ালো? যে এই মামলার ফার্দার তদন্তের ব্যাপারেও আদালতের কোনো আগ্রহ নাই। সরকার চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন আপনার ডক্টর ইউনূসের যে মামলাগুলি চলছিল, একদম শেষ মুহূর্তে এসে মানে 4 তারিখে সম্ভবত মানে ডক্টর ইউনূসের কিন্তু একটা মানে 666 কোটি টাকার মামলাতে কিন্তু ওনার সাজা হয়েছিল, ওনাকে 666 কোটি টাকা ট্যাক্স জমা দিতে হবে। মামলা রায় হয়ে গেছে, কিন্তু রায় হয়ে যাওয়ার পর যখন সেই রায়টা লিখতে হবে, সেই রায়টা লিখতে হবে, ততদিনে সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন সরকার পরিবর্তন, ডক্টর ইউনূস সরকার প্রধান। এখন ওই বিচারক ওই রায়টা লিখতে চাচ্ছে না, রায়টা সে মানে লিখতে সে মানে এই করছে, বিব্রত বোধ করছে, এবং সে রায়টা লিখলো না, এবং ওই মামলা পরে প্রত্যাহার হয়ে গেল। ওই মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? যদি সরকার প্রথমটা 2 সপ্তাহ দেরি হতো, তাহলে ডক্টর ইউনূসকে কিন্তু 666 টাকা দিতে হতো ভাই। হিসাব কিন্তু সিম্পল। তো এখন একই বিচারক, কিন্তু একই হাইকোর্ট, একই বিচারক। এখন আমি হয়তো বলতে পারবো না যে এটা বলা আমার জন্য হয়তো মানে আপনার আদালত অবমাননার মধ্যে পড়বে, কিন্তু আমার মনে হচ্ছে একটু প্রশ্ন জাগবে। এই প্রশ্নের জবাব কিন্তু আমাকে কেউ দিচ্ছে না। এই জায়গাটাতে কিন্তু সমস্যা হচ্ছে। মানে সবচেয়ে বড় কথা হলো জানেন, মানুষের একসময় একটা আস্থা ছিল আদালতের উপর, যে আমি তোমার সঙ্গে আর কোথাও না পারি, যদি আমার সঙ্গে বেশি কিছু করো, এরিবেরি করো, তোমার আমি আদালতে দেখে নিব। আদালতে দেখে নেওয়া যায়, আদালতে একজন ন্যায় বিচারক থাকে, যার কাছে যাওয়া যায়, বিচার পাওয়া যায়। এখন সেই যে ধারণাটা, সেই যে প্রচলিত বাক্যটা, সেটা সম্ভবত আর কার্যকর হচ্ছে না। তাহলে আদালতের লতিফ সিদ্দিকী যা বলছেন, এই যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তিনিও বলেছেন আদালতের প্রতি তার আস্থা নেই। তাহলে তিনি কি আসলে সঠিকভাবে তার এই বক্তব্যটা, মানে তার যে অনাস্থার জায়গাটা, আপনার মনে হচ্ছে যে সঠিকভাবে তিনি এই কথাটা বলছেন? আমি একটু এই প্রসঙ্গেও আসবো, তাদের মামলা সম্পর্কে একটু কথা বলবো আপনার সাথে। এই মন্তব্যটা নিয়ে একটু শুনি আপনার। উনি যেটা বলছেন ওটা ওনার বিশ্বাস। আমি গেলে হয়তো আমি একই কথা বলতাম হয়তো। আমার মনে হয়েছে কি লাভ হলো, উকিল তো রাখছে তারা, আজকে তো উকিল রাখছিল আবার, কই কোনো কাজ হয়েছে? হয় নাই তো, কাউকে তো জামিন দেওয়া হয় নাই।
যেহেতু এই মামলায় আপনি পরে প্রশ্ন করবেন, কাজে ওটা উত্তর তখন দেবো। জি জি, আমি আসলে এটি একটু প্রশ্ন করতে চাই যে এই আপনি কি এই বিষয়ে খোঁজ বা জানেন? আমি আসলে চেষ্টা করছিলাম, গণমাধ্যমের খবরগুলো পড়ার চেষ্টা করছিলাম যে মানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে, সুনির্দিষ্টভাবে তাদের অপরাধটা কি, এটি আসলে আমি জানতে পারছি না, বুঝতে পারছি না, আপনি একটু জানাতে পারেন? ওই এফআইআর কপিটা পড়েছিলাম। আচ্ছা। এফআইআর কপিতে যতটুকু মনে আছে এখন, মোট কথা হলো তারা সরকারকে ফেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র তারা এখানে করছিল। এবং ওখানে এফআইআর কপিতে স্পষ্ট লেখা আছে যে লতিফ সিদ্দিকী সাহেব সরকারের বিরুদ্ধে কি কি বলেছেন। খুব মজার বিষয় হলো, ওখানে যারা উপস্থিত ছিলেন এরকম একাধিক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আমি পড়েছিও, সেটা হলো লতিফ সিদ্দিকী সাহেব ওখানে কোনো কথা বলার সুযোগই পান নাই। কার্জন সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, উনি বক্তৃতা দেওয়ার পরেই মব ওখানে ঢুকে গেছে। লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন, যে ওইখান থেকে শুনে এসেছেন যে উনি কি বলতে চাচ্ছেন? তো এগুলি ভাই আয়ের কথা আপনারা বলেন, জীবনে কখনো শুনেছেন, পৃথিবীর কেউ কখনো শুনেছে যে একটা ওপেন স্পেসে একটা রাউন্ড টেবিল বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়? ওই ষড়যন্ত্র তো গোপনে, ষড়যন্ত্র কি প্রকাশ্যে হয়? এটা কোনোদিন শুনেছেন আপনারা? একটা ওপেন প্লেস যেখানে সবাই যায়। ষড়যন্ত্র যদি হয়, এখানে তো ডিএমপির একটা অনুমতি নিয়ে আদালতের এই মানে কথায় আমি দেখছিলাম যে ডিএমপির অনুমতি নিয়ে এই আয়োজনটা হচ্ছে, তাহলে ষড়যন্ত্রই যদি হয়ে থাকে বা এই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে অনুমতি বা কেন দিল? শুনেন ঘটনাটা কি হয়েছে আমি বলি। আমরা বলি না মব ভায়োলেন্স, মব কালচার, এটা তো খুব প্রচলিত এখন এই সময়। আমার মাঝে মাঝে মনে হয় এই সরকার সম্ভবত তাদের প্রধান অস্ত্র হচ্ছে মব। কোনো কিছু হলেই তারা মবকে সামনে এনে হাজির করে, বলে যে একটা চাপ ছিল, যেটা নাকি সরকারের যিনি প্রেস সেক্রেটারি উনি বলেছেন কিন্তু স্পষ্ট, এটা কিন্তু মব বলতে রাজি না, এটা হলো প্রেশার গ্রুপ। তো ওনাদের সেই প্রেশার গ্রুপ ওখানে গিয়েছিল, যে তারা এটার বিরুদ্ধে তারা হইচই করেছে, কথা বলেছে, এবং তারা পুলিশ ডেকে এনেছে। এবং পুলিশ যেহেতু সরকারের প্রেশার গ্রুপেরা, অতএব পুলিশ সরকারি পুলিশ, তারা প্রেশার গ্রুপের কাজটা যা চেয়েছে তাই করেছে। উচিত ছিল কি, আপনার কমন সেন্স কি বলে, আপনি ভিডিওগুলো দেখেন তারা কি ভঙ্গিতে মানুষকে গালাগালি করছে। তো তারা তো অনুপ্রবেশকারী, ধরা উচিত ছিল তাদেরকে। কিন্তু যারা নাকি তাদের অনুপ্রবেশের মাধ্যমে যারা নাকি মবের শিকার হলো, আপনি তাদেরকে ধরে নিয়ে গেলেন। তারা যদি ষড়যন্ত্রকারী হয়, তারা যদি আসলেই যদি সন্ত্রাস বিরোধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে থাকতো, তাহলে আপনি তখনই মামলা করতেন। 12 ঘন্টায় থানায় বসে রাখছেন, আর আপনি নেওয়ার সময় বলে দিচ্ছেন আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাচ্ছি আমরা, এবং 12 ঘন্টা বসায় রেখে তারপরে মামলা করছে। তার মানে কি, মামলাটা কিন্তু উপর থেকে বলা হয়েছে এই মামলাটা করা হোক। তার মানে এই মামলার সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সরাসরি ভূমিকা আছে। ডক্টর ইউনূস সরকার চেয়েছেন বলেই এই মামলাটা হয়েছে। এখন সরকারের কে চেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু যেই চান দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপরে পড়বে। এবং আরো ছোট করে দেখলে এই দায় দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনূসকে বহন করতে হবে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন না, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। ওনার এই শান্তির যে সফেদ পাঞ্জাবি, সফেদ জামা, এখানে এই দাগটা পরবর্তী সময় জল করবে, ওনার মৃত্যুর পরেও জল করবে। জল করে লাভটা কি হবে, আমি এটাও একটু জিজ্ঞাসা করি। জল না হয় সবারটাই জল করছে, কিন্তু এই যারা গ্রেপ্তার হয়ে আদালতে আছেন, জামিন তো পাচ্ছেন না, রিমান্ডেও নাকি নেওয়া হবে তাদেরকে। তাদের দেখলাম আমি মঞ্জুর আলম পান্না সাংবাদিক, তার হাতে হাত করা কার্জন, হাফিজুর রহমান কার্জন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বলছেন যে আমাদেরকে মেরে ফেলবে, সংবিধান হাতে নিয়ে বলছেন তিনি যে আমাদেরকে মানে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করবো, এরকম কথা তারা বলছেন আর যাচ্ছেন। আর লতিফ সিদ্দিকী তো বলছেন আস্থা নাই, তিনি খুব একটা কথাও বলেন না। মানে জল করছে, তার দায়, ডক্টর ইউনূসের দায় তার উপর গিয়ে পড়বে। কিন্তু এনাদের ভবিষ্যৎ কি হবে? আগে যেসব সাংবাদিকটা গেছেন, অনেকেই আছেন আসলে মিথ্যা মামলায়, কিন্তু বিশেষ করে আমি সাংবাদিকদের কথা বলবো, অনেক তারা নিরপরাধ না, কিন্তু তাদেরকে হত্যা মামলায় তারা এখন জেলখানায় আছেন। তাদের মতো ইনাদের নিয়তিও কি নতুন করে, মানে তারাও এখন জেলখানায় পৌঁছবেন, এটি নিয়তি তাদের? এখন তো আজকে তো জামিন হয়নি,
আজকে জামিন হয়নি, কেন জামিন হয়নি এটা বিচারক ভালো বলতে পারবেন, সরকার ভালো বলতে পারবেন, নিম্ন আদালতে সরকারের প্রভাব থাকে বলে আমরা সবসময় শুনি, আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন কেন কি হয়েছে, আমি জানি না, বলতে পারবো না। আর কি বলতে যাই কোন বিপদে পড়ি বলা যায় না কিছুই। কিন্তু একটা জিনিস হলো কি, তাদের জন্য দুর্ভোগ, তাদের তো এখনই দুর্ভোগ, আগামী তার কি দুর্ভোগ করবে, এখনই তো তারা দুর্ভোগে আছেন। এই যে দুর্ভোগটা তারা পোহাচ্ছেন, কেন পোহাচ্ছেন, আমি কিন্তু আমার কাছে কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, কিন্তু আমি বলতে পারবো না কেন। মঞ্জুর আলম পান্নাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি বললাম তো মঞ্জুর আলম পান্নার আমি পরশুদিন আমি ঘেটে ঘেটে দেখছিলাম যে জুলাইয়ে সে কি কি বলেছে, গত বছর জুলাইয়ে সে কি কি বলেছে। আপনি মানে আমি বললাম ওর, আমি 4টা না 5টা স্ট্যাটাস আমি মানে আপনার মানে পোস্ট আমি দেখেছি। এই স্ট্যাটাস গুলোর উনি যা লিখেছে, একমাত্র আসিফ নজরুল ছাড়া এই পুরো সরকারের অন্য কোন ব্যক্তি এই ধরনের পোস্ট দিতে পারতো না। সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান করে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নাই, একটাও নাই। এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক, বিপ্লবের পতাকাটাকে এদের হাতে, এরাই বিপ্লবের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আর যারা এখানে জীবনের রিস্ক নিয়ে তখন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারা এখন জেলে পড়তেছে। এই হলো বাংলাদেশের উন্নতি। এটা হয়েছে, আগেও হয়েছে, 71-এর মধ্যে হয়েছে। 71-এ যখন বঙ্গবন্ধু যখন রেস কোর্সে ভাষণ দেন বিদেশ থেকে 10 জানুয়ারিতে, যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন, তখন কোথায়, তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল, তখন পাশেই রমনায় থানা হাজতে ওই পুলিশ যে হাজত আছে ওখানে সে বন্দী ছিল। 71-এ এই ঘটনাটাই ঘটেছে, বিজয় হাতছাড়া হয়ে যায়, এখানেও তাই হয়েছে। তো এটা কি বলবেন, এটাই নিয়ম। মানে জুলাই যোদ্ধা নামে কেউ মব সৃষ্টি করে ফেললে ওই তাদের প্রেসার গ্রুপ হিসেবে চিহ্নিত করতে থাকতে হবে, বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, যাদেরকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটি এখন বাংলাদেশে মোটামুটি প্রচলিত আইন। এবং কথা হলো কি, মব যারা করবে তারা যাকে ইঙ্গিত করবে সেই লোক যদি জুলাই যোদ্ধাও হয়, বললাম তো মঞ্জুর আলম পান্নার মতো জুলাই যোদ্ধা আপনি সাংবাদিকদের মধ্যে দ্বিতীয়টা খুঁজে বের করতে পারবেন না। আমি বললাম আপনি খোঁজেন না, ওই সময় তাবৎ সাংবাদিকদের মধ্যে পান্না যেভাবে সরাসরি কথা বলেছে, আপনি আরেকটা সাংবাদিক খুঁজে বের করেন, ইনক্লুডিং শফিকুল আলম, খুঁজে বের করেন সে কি করছে। শফিকুল আলম মাঝখানে বলছে যে সে নাকি সাংবাদিকদের 15 বছরের বিচার করবে। আমি তো মাঝখানে আপনার অনুষ্ঠানে বোধ হয় চ্যালেঞ্জ করছিলাম তো, যে পুরা এই টিমের ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে, উইং এর যে টিম আছে, এখানে যত সাংবাদিক আছে, তাদের গত 15 বছরের যত কর্মকাণ্ড আছে, যত লেখালেখি আছে, যত পোস্ট আছে, সবগুলি যোগ করলে যদি আমার অর্ধেক হয়, তখন যেন আমার সঙ্গে আলাপ করতে পারে। ভাই এগুলো দেখে আসছি আমরা। এখন তারা আটকা বিপ্লবী বুঝেন, সব বিপ্লবী হয়ে গেছে। হঠাৎ করে সূর্যোদয় হয়েছে 5 তারিখে, সূর্যোদয়ের পরে সবাই বিপ্লবী, আর আমরা হলাম গিয়ে এখন স্বৈরাচারের দোষর, কি বলে না বলে। আমি আরেকটু এখানেও জানতে চাই যে, কিন্তু একটা তো গেল মবের ঘটনা, যারা আসলে এই অনুষ্ঠানের আয়োজক, এটা নিয়েও আপনারা নিশ্চয়ই কথা বলেছেন যে জেরাই খান পান্না তিনি আসলেন না, গণফোরামের সভাপতি কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, পরে তো তার দলের পক্ষ থেকে বলা হলো যে গণফোরাম মানে ডক্টর কামাল হোসেনের নাম নাকি এখানে ব্যবহার করা হয়েছে, তিনি নাকি এখানে কনসেন্টও দেন নাই। এইরকমটা কেন হলো? তারা কি আসলে, এটা কি কোনো ফাঁদ পাতা হলো? এখানে আসলে ঘটনাটা কি হলো? ডক্টর কামালের পক্ষ থেকে কে বলেছে আমি জানি না, ডক্টর কামালকে দাওয়াত করা হয়েছে এই সংক্রান্ত ছবি আমি দেখেছি। ওখানে বুলবুল ভাই লোক ছিলেন, প্রবীণ মুক্তিযোদ্ধা, উনি ডক্টর কামালকে দাওয়াত পত্র দিচ্ছে, তার ছবিও আমি দেখেছি। এবং ডক্টর কামাল আসবেন এটা ঠিক ছিল। পান্না ভাইয়ের ব্যাপারটা আমি যতটুকু জেনেছি, পান্না ভাই যাচ্ছিলেন ডক্টর কামালকে নিয়ে ওখানে যাবেন বলে, উনি ডক্টর কামালের বাসায় গিয়েছিলেন, তখন ওনাকে এখান থেকে ফোন করে বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনারা আসেন না, আমরা একটু জানছি। এরকম শুনেছি, আমি জানি না প্রকৃতপক্ষে, কারণ আমি তো যাইনি, আমি তো ওখানে যাইনি, আমি বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি এরকম। কাজে এটা পান্না সাহেব যান নাই, পান্না সাহেব সবাইকে ফাঁসিয়ে দিয়েছেন, এরকম যে যারা বলেন তারা আসলে ওদের মধ্যে মানে আমি বলতে মিথ্যা বলেন, তারা ঠিক বলেন না এটা। এখন আপনি একটু বলছেন যে কি বলতে গিয়ে বিপদে পড়ি, মানে আপনারা কি একটু ভয় পাচ্ছেন যারা আসলে বেশ খোলামেলা বা শক্ত কথা বলেন, এই পরিণতি কি কারোর জন্য কোনো বার্তা বয়ে আনছে? শক্ত কথা ভাই, এরকম আলাদা আলাদা কথার সামনে পিছনে অ্যাডজেক্টিভ যোগ করার কোনো মানে এই প্রয়োজন নাই। কথাই
আমি যেটাকে সত্য মনে করি সেটা বলি। এটাকে যদি আপনার খোলামেলা তুমি শক্ত শক্ত যদি বলেন এটা সফট সফট, কিছু করার নাই। কারণ আমি যেটাকে মনে করি যে সত্য আমি ওটাই বলি ভাই। এখন আমি এখন শোনেন, এই ঘটনার পর ফেসবুকে সামহাও আমি জানি না কিভাবে মঞ্চ একাত্তরের সঙ্গে আরো যারা জড়িত এরকম একটা তালিকা বোধহয় প্রকাশিত হয়েছিল, এবং সেই তালিকার মধ্যে বেশ অনেকজন নাম ছিল, আমি দেখি নাই, আমাকে একজন বলেছে আর কি। এবং সেই তালিকায় বোধহয় আমার নামও ছিল, এবং দিয়ে আমার সঙ্গে আবার আমার ওই নামের পাশে আবার আমার ফোন নাম্বার দেওয়া হয়েছিল। ফোন নাম্বার দেওয়াতে অনেকে আমাকে ফোন টোন করেছে, করে গালাগালি করেছে। যারা গালাগালি করে তো এটা আমি মানে আমার কাছে আমি এনজয় করি, এক ধরনের এনজয় করি। এই কারণে সে তো গালাগালি করছে, গালাগালি তো আমি করলাম না, সে করলো। এখন সে করাটা তার পক্ষে রয়ে গেল, তো তোর আমার কোনো কিছু গায়ে লাগলো না। তো যার যা রুচি অনুযায়ী সে করতেই পারে। পরে একসময় তারা টায়ার্ড হয়ে গেছে, এখন আর গালাগালি করে না। কিন্তু গালাগালি করার কারণে আমরা গালাগালি দেখে ভয় পাবো ভাই, এটা ঠিক না। আপনি কথা বলতে চান, আপনি ভয় পাবেন কেন? দেখেন, পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে কথা বলতে পারে, একমাত্র প্রাণী, আর কোনো প্রাণী কথা বলতে পারে না। তো কথাই তো বলবো রে ভাই, যা বুঝি সেটা বলবো। এগুলো ভয় পাওয়া না পাওয়ার কি আছে? আপনি আবার কি করবেন? মারবেন, এইটা করবেন, আর কি করবেন? তো আপনি না মারলে মরবো না, আপনি না মারলেও তো মরবো, তো অসুবিধাটা কি আছে? আপনি আমার ঠিক ভেঙে দিবেন। এই যে জেলখানায় আছেন সাংবাদিকরা, মঞ্জুর আলম পান্না, আপনি বলছিলেন যে ব্যক্তিগত বলছিলেন। করতেছিলাম, আমার ওয়াইফ আমাকে ভয় দেখাচ্ছিল যে এই তুমি তো এই মানে লো কমান্ডে এই করতে পারো না, হাই কমান্ড তো পাবা না। তার মানে ঠিক আছে, এখন থেকে ট্রাই করি, প্র্যাকটিস করি। তাহলে কি তুমি কি যাওয়ার কথা প্ল্যান করতেছো? আমি প্ল্যান করতেছি না, বাট জীবনে যে কোনো কিছু হতে পারে। কারণ আগে জানতাম কি, অন্যায় করলে আপনাকে জেলে যেতে হবে, অন্যায় করলে আপনাকে সাজা পেতে হবে। এখন জানছি আপনি অন্যায় না করলেও সাজা পেতে পারেন। তো আমি দৃঢ় চিত্তে কি বলতে পারি যে আমি অন্যায় করি না। তারপর অন্যায় না করি না বললে আপনি সাজা পাবেন না, এটা তো গ্যারান্টেড না। হতে পারে এই দেশে বহু লোক পাচ্ছে সাজা, আমি বললাম সমস্যাটা কি? এটা নিয়ে আমি অতটা বদার না। জি, আব্দুল হামিদ যখন বিদেশে চলে গেলেন চিকিৎসার জন্য, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তিনি এই ঘটনায় দায়ী বা যারা সম্পৃক্ত আছে সহায়তাকারীদের যদি বের করতে না পারা হয় তিনি পদত্যাগ করবেন। সাথে সাথে একটা তদন্ত কমিটিও কিন্তু গঠিত হয়েছিল, এবং সেটি উপদেষ্টাদের নিয়ে গঠিত হয়েছিল। আপনি এই বিষয়ে একটা কথাও বলেছে। তারপরে সেখানে আর কিছু হয় নাই, কিন্তু তদন্ত কমিটি হয়েছে, তারপর কিন্তু সেটি একরকম হারিয়ে গেছে, কিছু হয় নাই। তো মানে কি হয়েছে? যাদেরকে তখন প্রত্যাহার করা হয়েছিল, যেমন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করা হয়েছিল, পরে কিশোরগঞ্জের এসপি কে আবার রিস্টেট করা হয়েছে, আবার আগে জায়গায় ফেরত দেওয়া হয়েছে, সবই করা হয়েছে। খালি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি এটা ভুলে গেছেন। এবং এই ভুলটা অস্বাভাবিক কিছু না, ওনার ভোলার মতো বয়স হয়েছে ভাই। বেশি বয়স হলে, আমি এখন বয়স হয়েছে, আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই। আর যে ভুলায় লাভ আছে, লাভজনক বিস্মৃতি খারাপ না। এটাও একটা আলোচনায় আসে যে এই ঘটনায়ও পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, মানে নুরের উপর যে হামলা হলো, গণ অধিকার পরিষদ তারা পদত্যাগ দাবি করছেন। এনসিপিও এর আগে পদত্যাগ দাবি করেছে। মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রায়ই দাবি হয়, বা তিনি এরকম অনেক কাজ করে ভুলে যাচ্ছেন, বা তিনি জানছেনও না যে এরকম ঘটনা ঘটছে। অনেক এমন ঘটনা ঘটছে, যেমন এর আগে যখন জাতীয় পার্টির অফিসে প্রথমবার হামলা হলো, তিনি জানেনও না, বললেন যে আমি এটা শুনি নাই, অথচ বেশ খানিক ঘটনা ঘটে গেছে, পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, কিন্তু তিনি আসলে জানেনও না সেই ঘটনাটা। এই যে এরকম তিনি কাজ করে চলেছেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে, আসলে তার পেছনে জোরটা কি? এর মধ্যে তো অনেক রদবদল হলো পদে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদেও রদবদল হলো। জি, একটাই মাত্র রদবদল হয়েছিল, যেটা নাকি সবচেয়ে খারাপ রদবদল হয়েছিল। এবং ওই রদবদলের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব প্রমাণ করেছেন যে উনি আসলে একটা স্মার্ট গভর্নমেন্ট চান না। এটা আমার কাছে, আমার বিশ্লেষণ। শুরুতেই উনি যে রদবদল করেছেন, খুব একটা ভুল রদবদল উনি করেছেন। কেন করেছেন? উনি স্মার্টনেস দেখে, যোগ্যতা দেখে রদবদল করেন নাই। উনি যোগ্যতা দেখে লোকগুলিকে হায়ারও করেন নাই। সবই করেছেন ওনার মানে কমন সেন্স দিয়ে, অথবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ এগুলো দিয়ে করেছেন। দেশটাকে উনি উনার মতো করে চালানোর চেষ্টা করছেন, এবং যার ফলে কাজের কাজ কিছু হয় নাই। এবং এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কোনো ধরনের জবাবদিহিতা নাই, কোনো ধরনের জবাবদিহিতা নেই, কারো মধ্যেই নাই। যদি জবাবদিহিতা থাকতো রে ভাই, যদি জবাবদিহিতা থাকতো, তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রিত্বের মধ্যে 4 বার যেত, জাস্ট 4 বার যেত, কোনো জবাবদিহিতা নাই, কারো কিছু হয় না। এবং এই জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের কয়েকবার মানে আপনার তাদের উপদেষ্টা পদ থেকে তাকে সরাই দেওয়া হতো, কিন্তু কোনো জবাবদিহিতা তো নাই। চলছে চলছে। ইউনূস সাহেবের বয়স হয়েছে, তো উনিও ভুলে যান
হয়তো রাগ করেন, একটু বা রাগ ভুলে যান। আমি জানি না কিভাবে চলছে দেশ, আল্লাহ চালাইতেছে আর কি। আল্লাহ চালাচ্ছে এরকম আচ্ছা যাই হোক, ওই আল্লাহ চালাচ্ছে সেই বিষয়ে না, যে স্বরাষ্ট্র উপদেষ্টাও একবার এরকম একটা কথা বলেছিলেন।